জীবনযুদ্ধের প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু বুঝে শুনে চলতে হয়, কেননা আমরা হলাম হাউসওয়াইফ। আমাদের জীবনটা একটু অন্যরকম অন্যান্যদের তুলনায়। আমরা 24/7 আওয়ার্স পরিশ্রম করব, তাতে করে কিন্তু বিনা পারিশ্রমিকে। তবু আমাদের দিন শেষে কি পাওয়া যাবে? যে আমরা সারাদিন ঘরে বসে কি করি, এই যে কথার সম্মুখীন। আর এই যে আমরা হাউসওয়াইফ, এর থেকে হয়তো আমরা কখনো কোনোদিন বিরত থাকতে পারবো না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রীর নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:15। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর দেখতেই পেলে আমার নাতি কিন্তু চলে এসেছে, অথচ আমার বাবুরা কেউ ঘুম থেকে উঠেছিল না। আমার নাতি এসে ওদের দুজনকে জ্বালাতন করার পরে তারপরেই কি ওরা দুজনে উঠেছে। উঠে ওরা বাইরে গেছে, আর আমি ফ্রেশ হয়ে এসে আগে বিছনাটাকে তুলে ফেলেছি। আর দেখো, ঘরের মধ্যে কিন্তু যাই হোক তাই হোক, বাসি বিছনা যদি এরকম এলোথেলো হয়ে থাকে তাহলে কিন্তু ঘরে কোনো রকম কোনো শোভাবর্ধন পায় না। এমনিতেই ঘুম থেকে ওঠার পরে বাসি বিছনা তোলার নিয়ম কানুন সংস্কার থাকে, তবে বাসি বিছনা তুলতে কিন্তু সবসময় পারা যায় না। কিছু কিছু সময় দেখা গেল এই বাসি বিছনার পেছনে আমরা সময় দিতে পারি না, যেহেতু আমরা হাউসওয়াইফের সাথে সাথে একজন মা। আর একজন মা তার বাচ্চাকে কিন্তু সব সময় নিজের সবটুকু দিয়ে আগলে রাখতে চায়। তো আমার কাছে সংসারের আগে কিন্তু এখন আমার দুটো বাচ্চার দায়িত্ব প্রাইভেসি। আগে সংসার না, আগে বাচ্চা দুটোর যত্ন রাখতে হবে। তারা কিভাবে ভালো থাকবে, তাদের কিভাবে ভালো রাখা যাবে। সংসার তো আছেই, সংসারে হাজার একটা নিয়ম আছে, হাজার একটা সংস্কার আছে, তবে এই যে বাসি বিছনা, এই সংস্কারটা আমি কিন্তু মানতে পারলাম না। আর বাদ বাকি সব কিছু মানা আমার কাছে অতটা কঠিন কোনো ব্যাপারই না। আর এই যে সকাল সকাল মা অন্নপূর্ণাকে একটা নমস্কার করে নিয়ে সকালটা শুরু করে দিলাম। আর সকালের প্রথমটাই হলো আমার জন্য 1 কাপ গরম গরম চা। ওদিকে আবার বাবু রিকোয়েস্ট করছে যে মা আজকে সকালবেলা একটু গরম দুধ দাও, কেশর দিয়ে দিবে কিন্তু, নয়তো ভালো লাগবে না। আজকে না সকালবেলা ইচ্ছা করছে যে একটু কেশর দিয়ে দুধ খায়। তো যাই বললো, বাচ্চা দুটো আবদার করেছে, তো সেখানে আর না দিয়ে কি করে থাকি। অন্য দিন কী করি, সন্ধ্যাবেলা যখন বই নিয়ে বসে সেই টাইমে গিয়ে দুধ কেশর দিই। তো আজকে সকালবেলায় ওদেরকে দিয়ে দিলাম। আর বিস্কুটের কৌটোটা আগে থেকে নিজে নিয়ে বসেছে, আর আমি মিটকেসের ভেতরে বিস্কুটের কৌটো হাতে বেড়াচ্ছি। তারপরে যখন বলছি এই বিস্কুটের কৌটো কোথায় গেল, বলছে তুমি দেওয়ার আগে আমি বিস্কুট এনে বসে আছি। তো যাই হোক, সকলে মিলে চা আর দুধ খেয়ে নিয়ে তারপরে এই যে এখন একটু ভাত বসাবো। তো আজকে ভাবছি সকালবেলা একবারে ভাতটাই বসিয়ে দেব, কেননা আজকে যাব মায়ের মন্দিরে। আমাদের এখানে মা শ্মশানকালী মন্দিরে আজকে যেহেতু অমাবস্যা লাগবে রাত্রেবেলা 7টার দিকে, তো আজকে রাত্রেবেলায় আমাদের এখানে প্রত্যেক বছর এই যে চৈত্র মাসের যে অমাবস্যা পড়ে সেই অমাবস্যায় মায়ের পুজো হয়। তো সেখানে আমাদের প্রত্যেকটা গ্রামের নিমন্ত্রণ আছে। আর ওখানকার যে প্রসাদ হয়, খিচুড়ি প্রসাদ, সেটা একেবারে বলতে পারো অমৃত সম। আমার তো সেটাই মনে হয়, জানি না এখানকার আর সবার কেমন মনে হয়। সেই যে ছোটোবেলার থেকে এখানকার প্রসাদ পাই, তো এত ভালো লাগে, বছরে একটা দিন অপেক্ষা করে থাকি যে শ্মশানের মন্দিরে পুজো হবে, ওখানকার খিচুড়ি প্রসাদ খাবো। খেতে কিন্তু দারুণ লাগে, আর হাজার হাজার মানুষের ভিড়, জানো তো। তোমরা যখন যাবে, মানে তোমাদেরকে নিয়ে যাব সাথে করে, তখন তোমরা দেখে অবশ্যই বলবে যে দিদি ভাই এটা একদম গাল গল্প নয়। তো যাই হোক, গল্প তো অনেক হলো। এই যে এরই মাঝে কিন্তু সংসারের কাজকর্ম শুরু হয়ে গেছে, আর একটার পরে একটা কাজ চলতেই থাকে। অবশেষে আসলাম ফ্রিজে। এখন ফ্রিজ হাতে বার করছি মায়ের বাড়ি থেকে পাঠানো সর।
তো সেইগুলো জমিয়ে জমিয়ে এই যে রেখে দিয়েছিলাম, আজ এর একটা বিধি ব্যবস্থা করব। আর এর মধ্যে কিন্তু বেশ খানিকটা সময় চলে গেছে। দুই বাবু দুধ খেয়ে বই নিয়ে বসেছিল, তো তাদের ওখানে আমি কিছুক্ষণ বসেছিলাম। আর বাচ্চা দুটো বই নিয়ে বসলে তাদের যদি সঙ্গ না দেওয়া হয় তাহলে কিন্তু তারা মনোযোগ সহকারে বইটা পড়ে না। আর এই তো বাবুরা ওইদিকে বই পড়ে উঠে স্নান করতে গেছে, আর আমি ওইদিকে ওদের জামা কাপড়টাও রেডি করে রেখে এসেছি। এখন বাজে 10টা, তো এই জন্য তাড়াহুড়ো করে এইবারে ওদের খাবারটাও রেডি করে নিই। আর ইতিমধ্যে আমি একটা ডিম ভেজেও রেডি করে নিয়েছি। আর এই যে ভাতটা হয়ে গেছে, এখন গরম গরম ভাত দুজনকে খাইয়ে দেব। চলো, ওরা দুজনে রেডি হয়ে গেছে, ওদেরকে এবারে খাইয়ে দিই। নয়তো ওই যে আবার লেট হয়ে যাচ্ছে নাকি ছোটোবাবু, তার জন্য ব্যাগ কাঁধে করে নিয়ে বসেছে। 10টা 10 হয়ে যাচ্ছে নাকি, ওকে বলেছে 10টা 10-এর মধ্যে স্কুলে চলে যাবি। তো যখন আমি ভাত খাওয়াচ্ছি তখন বাজে 10টা 2, তো ওর 10টা 10-এর মধ্যে স্কুলে যেয়ে পৌঁছাতে হবে। মাত্র 5 গাল ভাত নিয়ে জল খেয়ে দৌড়েছে। তারপরে আর কি আমি আমার সংসারের যে কাজগুলো থাকে সেগুলোকে এবার ধীরে সুস্থে করে নিচ্ছি। তারপরে ওরা চলে গেল, আমি এই যে টেবিল মুছে বাসন মেজে জামা কাপড়গুলোকে ধুয়ে চলে এসেছি ছাদের উপরে মেলতে। আর দেখো এখন 10:30টার মতো বাজে, দেখে মনে হচ্ছে যেন বেলা 12টা বেজে গেছে, এত পরিমাণে রোদ্দুরের তাপ হয়েছে। গত কয়েকদিন ধরে তো ঠান্ডা ঠান্ডা পড়ছিল, আজ আবার হঠাৎ দেখছি কেমন যেন গুমসো গরম। তোমাদের ওখানে কেমন কি হচ্ছে আমাকে অবশ্যই একটা কমেন্টে জানিও। আর ইতিমধ্যে কিন্তু আমি এই যে গত একদিন আগে মানে 2-3 দিন আগে কচু নিয়ে এসেছিলো, আমি রান্না করেছিলাম, শেয়ারও করেছিলাম তোমাদেরকে। সেই কচুর বেশ কিছুটা ছিল, তো দেখছি একেবারে শুকিয়ে গেছে। তো সেটা দিয়ে গতকালকে ট্যাংরা মাছ কিছুটা তুলে রেখেছিলাম, দেখলে তো, সেটা দিয়ে এখন কচু দিয়ে এক পদেই রান্না করব। তো সেইটাকে এখন প্রিপারেশান নিচ্ছি। আর ওদিকে তো সমস্ত কাজ কিন্তু আমি এগিয়ে নিয়েছি। যাই হোক, কচু আর একটা আলু দিয়ে সিদ্ধ করে নিয়ে লাভিয়ে রেখেছি, আর একদম হালকা পাতলাভাবেই রান্না করব, কোনো রকম মশলাপাতি কোনো ঝুট ঝামেলা ছাড়া। আর কচুটা না খুব সুন্দর, অল্প একটু ভাপ দেওয়ার সাথে সাথে কিন্তু একদম গলে গেছে। এবারে চলো লবণ হলুদ, আর এদিকে তো ফোড়নে দিয়েছি জিরে, তো এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে গিয়ে জল ঢেলে দেবো, আর এতে করেই আমার রেডি হয়ে যাবে। আর ওইদিকে না আমি একটু হালকা করে জিরে ক্রাশ করে রেখে দিয়েছি আগে থেকে, আজকে না অন্য দিন আগে। তো সেই জিরেটা লাবানোর সময় দিয়ে দেব, বাস হয়ে যাবে আমার কচুর তরকারি রেডি। এই দেখো কেটলি ভরা শট, যেটাকে অনেক আগে বার করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজ থেকে। কেননা এটা ফ্রিজ থেকে আগে থেকে যদি বার করে না রাখতাম তাহলে এখন ফ্রিজ থেকে বার করে আমি এটার মধ্যে হাত দিতে পারতাম না। আর পদে পদে দেখেছো এক একদিন এক একভাবে পাঠিয়েছে, সেইভাবেই মোটামুটি জমানো আছে। আর এটা কিন্তু বেশ 15 দিনের সর বলতে পারো। তো সেটাকে জমিয়ে রেখে রেখে আজ এই যে ফাইনালি এখন এই যে ঘুরতে বসেছি। আর ওইদিকে তো আমি ঝোল তরকারি দিয়ে এসেছি, এখন ওই ঝোল তরকারি হতে হতে কিন্তু আমার ঘোটাটা কমপ্লিটও হয়ে গেছে। দেখে মনে হলো তোমাদের সঙ্গে 2-3 সেকেন্ড ধরে ঘুটেছি, কিন্তু না, একটা তরকারি এই যে এই পর্যন্ত হতে যতটা টাইম লাগে ততক্ষণ ধরে বসে বসে ঘুটে এই যে এই স্টেপে রেখে তারপরে চলে গেছি। আর এখন দেখছি ক্রিমটা বেশ ভালো উঠে গেছে। এখন জগ থেকে বেশ খানিকটা জল দেখো ওর ভেতরে ঢেলে দেওয়ার সাথে সাথে পুরো ক্রিমটা একেবারে ভেসে উঠেছে। আর এটা কিন্তু বাটার, আর এই বাটার দিয়েই তৈরি হবে ঘি। তো যাই হোক, এই যে সুন্দর করে এখন এই জল থেকে ছেঁকে ছেঁকে সমস্ত ঘিটা উঠিয়ে নেব। সরি, ঘি বলছি, এখনও তো ঘি হয়নি, বাটার। তো সেটাকে দেখো এত সুন্দর হয়েছে, হাত দিতে মনে হচ্ছে হাতই দিয়ে যায়, এত সফট আর একেবারে সিল্কের, এত হালকা। ওই যে যেমন আমরা ডালের বড়ি দিয়ে যখন যেমন ফেটাই না, তেমনভাবে ঠিক এটাকে ফেটাতে হবে। ফেটাতে ফেটাতে এটা যখন একটা হালকা মানে ডোতে তৈরি হয়ে যাবে তখন কিন্তু ওটা বুঝতে হবে যে এটা কমপ্লিট হয়ে গেছে ঘি বানানোর জন্য। আর এখন এই যে জাল ধরিয়ে দিয়েছি, এখন এটাকে জাল করতে করতে আমার একেবারে ঘির পর্যায়ে নিয়ে আসতে হবে। তো ওটাকে উতলানো পর্যন্ত দাঁড়িয়েছিলাম, তারপরে যে একটু উতলে গেছে এখন জোর কমিয়ে দিয়ে বাদবাকি এই যে যা কাজ থাকে সেগুলোকে এগিয়ে নিচ্ছি। কেননা ওর পেছনে যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে আধা ঘন্টা 1.25 ঘন্টা আমার ওখানে দাঁড়িয়েই থাকতে হবে, কেননা ঘি বানানো কিন্তু অতটা সহজও নয়। দেখতেই পেলে কত পরিশ্রম করে কিন্তু আমি ঘিটাকে মানে বাটারটাকে বের করলাম, আবার প্লাস এই যে ঘি।
এদিকে দেখো আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে। আমি এটা বসিয়ে রেখেই কিন্তু স্নানে গেছিলাম, আর স্নান থেকে বাইরে বেরিয়ে এসে আগে হাঁড়িটার দিকে লক্ষ্য নিয়েছি। তো দেখি হালকা একটু তলায় লেগে গেছিলো, তো সেটাকে এবার ঘষে একটু উঠিয়ে দিয়ে আসলাম। এবার আবারও মিনিট 5 হাতে সময় পাবো, তো এই সময়ের মধ্যে সিঁদুরটা পরে নিই আর মুখে একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিই। আর এই তো সারা দিন পরে কিন্তু আয়নার সামনে এই যে মুখ দেখানোর সময় পেলাম। সকালবেলাও এখন গরম পড়েছে বলে বেশি স্কিন কেয়ারেরও সময় পাই না, কিন্তু স্নানের পরে একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিই। সিঁদুরটা পরে সোজা গেছিলাম ঠাকুরঘরে। ঠাকুরঘরে গিয়ে ঠাকুরঘরের বাসন মাজা, ঠাকুরঘর মোছা সবটা কমপ্লিট করে আজ না একেবারে গামলা নিয়ে চলে এসেছি ফুল তুলতে। কী হয় বলো তো, প্রতিদিন স্নানের পরে আসি ফুল তুলতে আর হাতে করে ফুলগুলোকে তুলে নিয়ে যাই, তো হাতে করে ফুলগুলো নিয়ে যেতে যেতে একেবারে চেপকে যায়। আর এমনিতেই গরম পড়েছে, তাতে করে যেই না নয়নতারা ফুলগুলো গাছ থেকে তুলি, হাতের মধ্যে ওই যে গুটিসুটি হয়ে যায়, পুরো চেপটে চুপটে একাকার হয়ে যায়। তাই আজ বুদ্ধি করেই রেখেছি যে আজকে যখন ছাদের উপরে যাব তখন একেবারে গামলা নয়তো সাজি যাও একটা কিছু নিয়ে যাব। তো গামলার ভিতরে হালকা হালকা জল আছে, ওইভাবেই নিয়ে কিন্তু আমি চলে এসেছি ছাদের উপরে ফুলগুলোকে তুলতে। আর দেখো নয়নতারা ফুলগুলো সাদা আর পিঙ্ক কালারের এত সুন্দর লাগে দেখতে, কি বলবো। আজও কিন্তু ছাদ বাগানে বেশ কিছুটা ফুল ফুটেছে, দেখতেই পাচ্ছ কতগুলো ফুল ফুটেছে। চলো এবারে ঠাকুর ঘরে যাওয়া যাক। আর এই তো ঠাকুর ঘরে চলে এসেছি, এসেই আগে প্রদীপটাকে জ্বালিয়ে নিচ্ছি। যেহেতু ঠাকুর ঘরে আসলে আমরা প্রত্যেকটা শুভ শক্তির আহ্বান করি, আর তার জন্য কিন্তু ঠাকুর ঘরে এসে সর্বপ্রথমে তোমার এই যে প্রদীপ আর ধূপকাঠিটা কিন্তু জ্বালিয়ে রাখা অত্যন্ত জরুরি। আর এটা কিন্তু আমাদের সংসারের মঙ্গল কামনার জন্য কিন্তু খুবই দরকার, কেননা একটা জ্বলন্ত প্রদীপই পারে সংসারে সমস্ত পজিটিভ শক্তির আগমন ঘটাতে আর নেগেটিভ শক্তিকে বিতাড়িত করতে। ওম ত্র্যম্বকম ভজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব। চলো ঠাকুরের চরণে ফুল অর্পণ করতে করতে এর সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি আমার এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর এদিকে দেখতেই পেয়েছো আমার অসময়ে ফুল গাছেও কিন্তু শিউলি ফুল ফুটেছে। এটা বছরে 2বার ফোটে, তবে দেখছি গত 2-3 দিন ধরে একটা দুটো করে ফুল ফুটছে। গতকালও একটা ফুটেছিল, আজকে দেখছি 2টো ফুল ফুটেছে। তোমাদের দাদাভাই আবার সকালবেলা উঠে ফুলগুলোকে একটা পলিথিনের ভেতরে হালকা একটু জল দিয়ে রেখে দিয়েছিল, এতে করে ফুলটা দেখি সতেজ হয়ে আছে। হনুমতে নমঃ। ওম হাম হনুমতে নমঃ। ঠাকুর ঘরে পুজো, হনুমান চালিসা পাঠ যেটা আমি প্রতিদিনই করি, সেটা শুধুমাত্র বৃহস্পতিবার ছাড়া, তো সেটাও কমপ্লিট হয়ে গেছে। এখন সূর্যদেবকে একটু ফুল জল দেব, সেই সাথে মা তুলসীকেও। তবে চলো এরই সাথে গতকালকের ভিডিওতে করা মিষ্টি মিষ্টি কয়েকটা বন্ধুদের নাম নিয়ে ফেলি। অনিতা কিচেন থেকে অনিতা দিদিভাই, শিপ্রা সরকার, সৌরভ, ছোট্ট পাখি, আলাপ নন্দিনী, নাজিমারা, পূজা ডেলি ব্লগ, বং রক, রুমা কর আর মাম্পি দাস দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য। আর তোমাদের কাছে আশা রাখি এত সুন্দর সুন্দর মিষ্টি কমেন্টের। আর এই যে দেখো যে ঘিটা বানাতে বানাতে আবার ঠাকুর ঘরে গেছিলাম পুজো দিতে, তো বেশ কিছুক্ষণ আবারও বাকি ছিল, তো সেইটুকু টাইম তোমাদের দাদাভাই দেখেছে, দেখে ফাইনালি সে হাঁড়িটার গ্যাসটা অফ করে রেখে দিয়েছিল। আমি এসে ঠাকুরঘর দিয়ে ঠান্ডা হয়ে গেছে সেটাকে এখানে ছেঁকে নিয়েছি। আর এরই ফাঁকে আবার তোমাদের দাদাভাই বললো যে ভাত বেড়ে দাও, তারপরে তুমি কি করবে না করবে ঘিটা নিয়ে সেটা পরে কথা। তো তাদেরকে ভাত বেড়ে দিয়ে আসলাম, আর এদিকে ঘিগুলোকে সমস্ত কৌটো ভরে রেখে দিচ্ছি পরের জন্য। তো দেখো ঘিটার কত সুন্দর কালার এসেছে, আর ওই যে ঘিটা তৈরি হয়েছে প্রায় 300 গ্রাম,
মানে 280 গ্রাম মতো ঘি হয়েছে। তো দেখতেই পাচ্ছ ঘিটা পুরো রেডি করে নিয়েছি কৌটোয়। তারপর খাওয়া দাওয়া শেষ করে যাবতীয় যা কাজ থাকে, বাসন মাজা, টেবিল মোছা, বিকালের উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, সবটা কমপ্লিট করেছি। একটু ঘুমিয়েও ছিলাম। তারপরে ঘুম থেকে উঠে এখন সমস্ত গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। এক রাউন্ড হয়ে গেছে, তাহলে এত ভিড় হয়, হাজার হাজার মানুষ। চলো চলো গাদা আমাদের এখানে সব লোক ভরা। গুবরার মনে হচ্ছে না? এই জায়গায় না যা ভয় ভিড়, তার থেকে আর সারাদিন ফুল এনার্জি নিয়ে সংসারের প্রত্যেকটা কাজ গুছিয়ে নিয়ে বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা এমনকি বই নিয়েও বসিয়েছিলাম। আর এখন বাজে 10টা, আর চলে এসেছি সেই মা শ্মশানকালীর মন্দিরে। আর তোমরাও দেখে মায়ের কাছে তোমাদের মনস্কামনা চেয়ে নিতে পারো, মা খুবই জাগ্রত। তারপরে এই যে এখন একটু খিচুড়ি প্রসাদ, এখানকার বিখ্যাত আমার কাছে সবথেকে সুন্দর প্রসাদ, সেটাকে নিয়ে খেতে বসেছি। আর এটা কিন্তু একদম আমাদের বাস স্ট্যান্ডে। হাজারো মানুষের ভিড়ের পরে একটু ফাঁকা পেয়েছি, এখন প্রসাদ নিতে বসেছি। তাহলে চলো আজ আসি, সকলে খুব ভালো থেকো, আবারও দেখা হবে।